বটা, বুঝলি, এ বছর বৃষ্টি না হওয়ার যন্ত্রণা শুধু জমির মালিকের না রে, আমাদের মতো গরিবদের ওপরই বেশি পড়েছে রে। হ্যাঁ রে, আগে দিনে কত কাজ মিলতো, এখন তো সবাই দরজা বন্ধ করে বসে আছে, নিজেরাই ফসল তুলতে পারে না, আমাদের কাজ দেবে কি? সারাদিন ঘুরে বেড়ালে কি পেটে ভাত যাবে? রানী সকাল থেকে না খেয়ে বসে আছে, মা ক্ষুধায় বারবার খাবার কথা বলছে। তুমি কিছু একটা করতে পারছো না? এভাবে কেমন করে চলবে? আমি কি করব বলো রমা, এখন কাজ নেই। আমার কি করার আছে বলো, কোনো কাজই তো নেই। তুমি শুধু বলো কাজ নেই কাজ নেই, এদিকে তো গ্রামের অর্ধেক লোক তোমাকে ফিরিয়ে দিয়েছে। অন্য সবাই কি চুরি করে খাচ্ছে নাকি? ও বৌদি, বটাকে দোষ দিয়ে লাভ কি বলো? আমারও তো একই অবস্থা, সারাদিন হাড়ি খালি, পেটে খাবার নেই, কাকে দোষ দেব? কি গো, তুমি আজও কোনো কাজ জোগাড় করতে পারলে না? না গো বউ, আজ কেউ কেউ কাজ দিল না, সকাল থেকে ঘুরছি। আমরা যারা দিনমজুরের পরিবার, আমাদের অবস্থা কেউ বোঝে না। গরিবের মুখে ভাত কে তুলে দেবে? আমরা কি তবে না খেয়ে মরবো? হ্যাঁ রে বটা, এখন সবারই খারাপ সময় রে। সবই ঠিক আছে রে, কিন্তু আমাদের বউ বাচ্চাদের মুখের দিকে তাকালে বুক ফেটে যায়। এভাবে তো আর বেশি দিন চলবে না রে ঘটা। ঘরে ভাত নেই, আমরা কি মাটি খেয়ে বাঁচবো? দিনমজুর হলে কি আমাদের বাঁচার অধিকার নেই? এভাবে ঝগড়া করে কি হবে রমা? পরিস্থিতি খারাপ, সবাই মিলে ভাবতে হবে। হ্যাঁ রমা, একটু ধৈর্য ধরো, দেখছি আজ না হয় কাল কোথাও না কোথাও কোনো কাজ জোটাতে পারি কিনা। দেখ বন্ধু, যদি এভাবে আর কয়দিন কাটে তবে সংসারটাকে আর বাঁচানো যাবে না রে। জানি রে, কিন্তু কি করব? খারাপ ফসলের বছর সবাইকে নিঃস্ব করে দেয়, কিন্তু পেট তো তা বোঝে না। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানায়? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। ওই যে এদিন রাজ্য জয় করে বলি, তোমার এই সংসার চালানোর অক্ষমতা আর কত সহ্য করব বলো তো? রমা, চেষ্টা তো করি প্রতিদিনই, কিন্তু কাজই যখন নেই তখন আমি কি করব? তুমি সব সময় আমার সাথে এমন করো কেন? ও, সংসার চালাতে পারবে না, আবার কিছু বলাও যাবে না। ছোট মেয়েটা যে দুবেলা না খেয়ে আছে, তবুও তোমার কোনো ভাবনা নেই, আর যত জ্বালা সব আমার। মা, এক্ষুনি ভাত দাও। আর কত খালি পেটে থাকবো বলো তো? আমার যে কোথায় মাথা ঘুরছি। মারে, তোকে যে কি খেতে দি, হাড়ি তো খালি, তোর বাবা যে আজও কিছু আনতে পারেনি। আরে মারে, আর একটু ধৈর্য ধর, কাল কিছু একটা ঠিক জুটবে, দেখিস। আর একটু ধৈর্য ধর। বাবা, তুমি কাজে যাবে তো? আমি আর না খেয়ে থাকতে পারি না বাবা, আমার খুব কষ্ট হয়। এই হলো তোমার সংসারের অবস্থা, আজ বাচ্চাটাও তোমার ওপর বিশ্বাস হারাচ্ছে। বাটা, একটু জল দে না বাবা, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই নাও মা, ধীরে ধীরে খাও। তুই সকাল থেকে কিছু খাসনি? আমি না খেলেও চলবে, আমি আর বাঁচবই বা কদিন। কিন্তু তোর মেয়েটার জন্যে খুব দুঃখ হয়, ও ছোট মানুষ, ও কি আর না খেয়ে থাকতে পারে? কিছু একটা ব্যবস্থা কর বাবা। আপনার ছেলে কিছুই করবে না মা, আজ কত ঘর গেছে শুনেছেন? কেউ কাজ দিল না। সবাইকে যে কাজ দিয়েছে তা নয়, গ্রামের অনেকেই আজ খালি হাতে ফিরেছে। মিথ্যে রাগ দেখালে কি আর ঘরে খাবার আসবে বলো? বৌমা, সংসারে অভাব এলে ঝগড়া করতে নেই, মাথা ঠান্ডা রেখে উপায় খুঁজতে হয়। আজ না হয় কাল
বিধাতা ঠিক সমস্যা ঠিক করে দেবেন। বিধাতা পথ দেখালেই ভালো। কিন্তু আমার রানী আর কতদিন না খেয়ে থাকবে মা? আমি তো মা হয়ে আর সহ্য করতে পারছি না। রমা, এবার থামো। আমি চেষ্টা করব যতদূর পারি। কাল ভোরে আবার বের হব। দেখি কাল কিছু হয় কিনা, নইলে এভাবে আর চলবে না, মনে রেখো। আজও খালি হাতে ফিরলে? কোথাও কোনো কাজ পেলাম না গো। 3টা মাঠে গেলাম, 2টো বাড়িতে খোঁজ নিলাম, কেউই লোক নিল না। তাহলে আমরা খাবো কি? সারাদিন অপেক্ষা করলাম, মনে হয়েছিল আজ অন্তত কিছু আনবে। আমি না হয় 2 দিন না খেয়ে পেটে পাথর বেঁধে থাকতে পারবো। এভাবে বলো না সারদা। চেষ্টা তো করেছি, কিন্তু বছর সবারই অবস্থা খারাপ। সবারই খারাপ, তাই না? সেদিন রমা বৌদিও বলছিল বটা দাদা নাকি কদিন আগেও কোথাও কাজ পেয়েছে, তা তুমি কেন পারলে না? বৌদি যাই বলুক, আজ বটাও খালি হাতে ফিরেছে। ও কোথাও কাজ পায়নি। আর আমরা যেখানে কাজ করি একসাথেই কাজ করি। অভাব তো আমাদের ঘরেই না, বটার ঘরে আরো বেশি। খোঁজ নিয়ে দেখো, ওদের পরিবারে লোক বেশি, আমাদের পরিবারে তো তাও লোকজন কম। ঘটা দাদা, তোমার ঘরে একটু চাল হইব? বাড়িতে বউ বাচ্চা না খাই আসে গো। যদি কিছু চাল ধার দিতে পারো, আমি তোমারে পরে দিয়ে দিতাম। আরে ভাই, ঘরে খাবার নেই, এ নিয়ে অশান্তি চলছে, তুমি এর মধ্যে এলে চাল ধার করতে? হ্যাঁ দাদা, ঘরে কোনো খাবার নেই, থাকলে তো দিতাম। তাইলে আর কি, অন্য কারোর বাড়িতে পাওয়া যায় কিনা দেখি। গ্রামে আকাল পড়ছে, কোথাও কোনো কাজ নাই। আমরা খাইটা খাওয়া মানুষ এইভাবে দিনের পর দিন না খাইয়া কেমনে বাঁচমু? এ কথা বলিস না রে ভাই। অভাব আমাদের দোষ না, ভাগ্যের দোষ। ঠিক আছে, আমি গেলাম তাইলে। দেখলে তো সারদা, সবার কি অবস্থা। সবার ঘরে অভাব গো। আমিও সবকিছু বুঝতে পারছি, কিন্তু কি করব বলো তো? পেটের ক্ষুধা সে কোনো যুক্তিই মানতে চায় না। অভাবের কারণে আমি তোমার ওপর রাগ করি না, রাগ করি এই অবস্থার ওপর। দিনের পর দিন এই ভুবুক্ষ মুখ দেখলে বুকটা কাঠ হয়ে যায়। তুমি রাগ করো না, আমি চেষ্টা করছি। বটা, জীবন এভাবে চলতে পারে না। সকাল থেকে রাত পর্যন্ত কাজ খুঁজি, পা ব্যথা হয়ে যায়, তবুও একটা কাজ নেই। বাড়িতে বউ বাচ্চার মুখ দেখলে ভালো লাগে না। আরে ঠিক বলেছিস। তাও আবার আমার পরিবারের কথা ভাব, কতগুলো মানুষ না খেয়ে থাকে। তাই তো বলছি, আমাদের ছেলে মেয়েদের মুখের দিকে চেয়ে তো আর বসে থাকা যায় না। ঘটা, শুধু আমাদেরই না, সবারই অবস্থা খারাপ রে ঘটা। সবারই অবস্থা খারাপ ঠিক আছে, কিন্তু তোর আমার বউ তো বোঝে না রে। ওরা ভাবে আমরা শুধু শুধু ঘুরে বেড়াই, আমরা কাজ পাই না। হ্যাঁ, রবাও কাল খুব রেগেছিল রে। রানী ক্ষুধায় কাঁদছিল, মাও কাশছে সারাক্ষণ। সংসারটা যেন কেমন হয়ে গেছে। আবার কিছুই ভালো লাগছে না রে, কিছুই ভালো লাগছে না। কাজ নেই, এটা কি আমার দোষ? আমরা কি আলস্য করে বসে আছি? দোষ নয় রে, কিন্তু অভাব মানুষকে বদলে দেয় রে। সে তো ঠিক আছে, কিন্তু এখন বলতো আর কতদিন এভাবে চলবে? বাচ্চারা তো খাবার চাইবে, তাদের তো বুঝিয়ে বলা যায় না যে কাজ নেই। আগের দিনে যদি কিছু সঞ্চয় থাকতো, আজ এমন বিপদে পড়তে হতো না। সঞ্চয় দিন মজুরদের জীবনে সেটা আবার হয় রে ভাই। যা পাই তাই তো খরচ হয়ে যায়, দেখিস না। আমার সোজা কথা, একটা কিছু করতেই হবে, সে যাই হোক না কেন। আমরা আর কি পারি বল? কি করব আমরা? বটা, যদি যদি আমরা চুরি করি? তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে।
আমরা পুরুষ মানুষ, পরিবারকে চালানোর দায়িত্ব আমাদের। সে যেভাবেই হোক পরিবারের মুখে খাবার তুলে দেওয়া আমাদের দায়িত্ব। আর তাই কাজ যেহেতু পাচ্ছি না, আমরা চুরি করব। বলিস কি? আমার জীবনে কোনোদিন আমি চুরি করিনি। যদি ধরা পড়ি তখন? আরে আমি আর তুই একসাথে থাকলে ধরা পড়ব না, দুজন মিলে ঠিক পারবো। দেখিস, মানুষের ঘরে দু একটা হাঁস মুরগি তুলে আনতে পারলে আমাদের খুব ভালোভাবে দিন চলে যাবে। তাই বলে চুরি? এ চুরি নয় রে বেটা, অসহায় মানুষের বাঁচার চেষ্টা। সবাই তো নিজে নিজে টিকে থাকতে ব্যস্ত, আমাদের কে দেখবে বল? চুরি করা পাপ রে ঘটা। পাপ পুণ্যের বিচার করলে কি রানীর মুখে ভাত উঠবে বল? আমার অত ছোট একটা মেয়ে সারাদিন ক্ষুধায় কাঁদে, তোর মাও তো কাশতে কাশতে মরবে। পেটে খাদ্য চাই, ওষুধ চাই। বোঝার চেষ্টা কর রে, বোঝার চেষ্টা কর। দেখ বন্ধু, এই অভাব আমাদের পথে নামিয়ে দিয়েছে। না হলে আমি এমন করতাম বল? করতাম এমন আমি? জানি না রে ঘটা, জানি না। তবে এছাড়া আমাদের আর কোনো উপায়ও নেই। তাহলে আর দেরি কেন? আজ রাতেই কাজটা করতে হবে। কোথায় যাবি আগে? উত্তর পাড়া থেকে শুরু করব। এক একদিন এক এক বাড়ি থেকে হাঁস মুরগি নিয়ে আসব। পরে সেগুলো বিক্রি করে ঘরের জন্য চাল তরকারি কিনবো, বুঝেছিস? ঠিক আছে, তাই হবে। আজ রাতে তবে তৈরি থাকিস, আমি তোর বাড়ির পেছনে থাকবো। শোনো রমা, একটা কাজের সন্ধান পেয়েছি, রাতে যেতে হবে। রাতে আবার কিসের কাজ? এর আগে তো কোনোদিন রাতে কাজ করনি। আছে, এই কাজটা রাতেই, তোমাকে এত জানতে হবে না। রাত দিন অত কিছু বুঝি না, কাজ করে পয়সা নিয়ে আসবে, যেন আমাদের পেটে একটু খাবার যায়। এভাবে আর থাকা যায় না, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, তাই হবে, চিন্তা করো না। আজ ঠিক একটা ব্যবস্থা হবেই হবে। বাবা, তুমি আজ অন্তত আমাকে কিছু একটা খেতে দিও, তারপর না হয় একদিন জল খেয়ে থাকবো। বাবা, না রে মা, শুধু একদিন না, তোর মুখে আমি প্রতিদিন খাবার দেব, দেখিস, প্রতিদিন দেব। কই রে বটা, ঘরে আছিস? বাইরে আয়। হ্যাঁ চল, আজ না হলে আর কোনোদিনও পারবো না, বাচ্চারা না খেয়ে মরবে। শীতটা ভালোই পড়েছে, তাই না রে ঘটা? কোন বাড়িতে যাবি আগে, কিছু ঠিক করেছিস? শীত কি আর পেটের ক্ষুধা মানে রে? চল চল, ভোদাই কাকার 5টা হাঁস আছে না, দুটো নিলে সে টেরও পাবে না। শীতের রাতে সবাই ঘুমিয়ে পড়েছে। দেখ বেটা, সবাই ঘুমিয়ে পড়েছে। ভাগ্য আমাদের পক্ষে রে বটা, ভাগ্য আমাদের পক্ষে। চুপ কর, কথা বলিস না, কেউ আবার জেগে যাবে। আস্তে রে, সবাইকে জাগিয়ে ফেলবি নাকি? কাজ হয়ে গেছে, চল চল, তাড়াতাড়ি বেরিয়ে যাই। পালা ঘটা। ঘটা, এটা কি ঠিক করলাম আমরা? কত কষ্ট করে কাকা হাঁসগুলো পালন করে। ঠিক ভুল পরে দেখা যাবে, এখন রমার রানী দুমুঠো ভাত খেতে পারবে, সেই কথা ভাব। ঠিক রে ঘটা, অভাবের তাড়নায় মানুষ কখন যে কোন পথে পা বাড়িয়ে ফেলে তা সে নিজেও টের পায় না। আচ্ছা শোন, একটা হাঁস আমরা কাল সকালে হাটে বিক্রি করব, চাল ডাল কিনবো, আর একটা হাঁস রান্না করে
তোর আর আমার পরিবার খাবে, কেমন? তাই হবে রে। ঠিক আছে, এখন তাহলে হাঁস দুটো এখানে কোথাও রেখে চল, আমরা বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চল। মা, আজকে কি মাংস রান্না হচ্ছে? কবে মাংস খেয়েছি মনেই নেই। আজ অনেক দিন পরে পেট ভরে ভাত খেতে পারবো, তাই না মা? হ্যাঁ রে মা, আর একটু ধরছু ধর। এই নাও, এই নাও, খেয়ে নাও। তুমি এত দুশ্চিন্তা কেন করছো? কি হয়েছে? না রমা, কিছু না। তোমাদের মুখে খাবার তুলে দিতে পেরেছি, এটাই সব থেকে বেশি আনন্দের কথা। সব থেকে বড় কথা তো এটাই। তুমি জানো মেয়েটা আজ কত খুশি হয়েছে। আজ এতদিন পর আমরা একটু ভালো মতো ভাত খেতে পারবো। তোমাদের খুশি করতে পারলে, পেট ভরাতে পারলে আমার জীবনে আর কিছুই চাই না। আমি সব কিছু করতে রাজি আছি। কই গো বৌমা, আজ বাড়িতে মাংসের গন্ধ পাচ্ছি যে। কদিন ধরে অভুক্ত থেকে আজ মাংসের গন্ধে যেন পেটের ক্ষুধা আরো বেড়ে গেল। বাবা বটা, তুই কাজ পেয়েছিস? হ্যাঁ মা, আমি একটি কাজ পেয়েছি, তোমাদের আর না খেয়ে থাকতে হবে না। মা, এতদিন পর আমাদের একটু ভালো মন্দ খাবার জুটেছে। আপনি বসুন মা, আমি এক্ষুনি খাবার আনছি। ভালো খাবার, সে তো ভালো কথা, কিন্তু বাবা তুই তো আজ কদিন ধরে কাজ পাস না। তাহলে হঠাৎ এমন কি কাজ পেলি যে মাংসের ব্যবস্থা করতে পারলি? অভাবের সংসারে খাবার পেলি শান্তি মা, এত কিছু ভাবার কি সময় আছে মা? কিরে বটা, আজকে অনেক দিন পর পেটে ভাত পরে কেমন লাগছে রে? হ্যাঁ রে ঘটা, ভালো তো লাগছেই। তার থেকে বেশি মনে শান্তি পাচ্ছি রে, পরিবারকে খাওয়াতে পেরে। আমার মার মেয়েটা খুব আনন্দ করে খেয়েছে রে। বলেছিলাম না, পরিবারের সুখ দেওয়ার দায়িত্ব পুরুষদের, সেটা যেভাবেই হোক। আর আমি তোর বাড়িতেই যাচ্ছিলাম। কেন রে, কোনো দরকার? দরকার মানে কাজে যেতে হবে না, ভুলে গেলি? কাজ মানে? আরে হ্যাঁ, একদিন পেট ভরে খেলেই কি পেট আর খেতে চাইবে না রে, বল? হ্যাঁ তো রে, তাই তো। শোন, আজ করিম মিয়ার বাড়ি যাব। ওর বাড়িতে দেশি মুরগি আছে অনেকগুলো। ওখান থেকে কয়েকটা মুরগি নিয়ে চলে আসব, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে। তাহলে কালকের মতো তৈরি থাকিস, আমি আসবো, কেমন? ঠিক আছে। আচ্ছা গেলাম রে, দেখা হবে পরে। মা রানী, কেমন লাগছে রে এখন? মাথাটা ঘুরছে বাবা, শরীরে শক্তি পাচ্ছি না। একটু খাবার খাবি মা? কি খাবি বল আমাকে। আমি কিছু খাবো না বাবা, আমার আর কোনো কিছু খেতেই ইচ্ছে করছে না। কদিন আগেও মেয়েটা আমার একটু খাবারের জন্য কত কথা বলতো, আর আজ খাবার আছে কিন্তু খেতে পারছে না। বাবা বটা, কই রে বাবা, একটু এইদিকে আয় তো। ডাকছো মা? কি হয়েছে বলো? বাবারে, আমার শরীরটা তো দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। তুই তো আমায় ডাক্তার দেখালি, ওষুধ খেয়েও তো কোনো কাজ হচ্ছে না। এখন তো আবার খাবার খেতেও ইচ্ছে করে না, মুখে কোনো রুচি নেই, শরীরটা আরো দুর্বল হয়ে যাচ্ছে। কই গো, কই গো, শুনছো? মেয়েটার যে কি হলো, হঠাৎ করে জ্বর হলো, কিচ্ছু বুঝতে পারছি না। ওষুধ খাইয়েও তো কোনো কাজ হচ্ছে না, মাও তো আরো অসুস্থ হয়ে যাচ্ছে। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি দেখো না, অন্য কোনো ডাক্তারের কাছে নিয়ে যাবে কিনা।
হে সৃষ্টিকর্তা, আমি কি ভুল করেছি? চুরি করে ভাত জুটলো ঠিকই, কিন্তু শান্তি তো গেল। রানী কেন এত অসুস্থ হয়ে পড়ল? বটা, বাইরে আয়, জরুরি কথা আছে। কি হয়েছে বল। আজ রাতে বড় কাজ আছে। মোরল দেবাশিস বাবুর গোয়াল ঘরে দুটো মোটা গরু আছে। একটা তুলতে পারলে মাস দেড়েকের খাওয়া চলে যাবে রে। কি বলছিস ঘটা? গরু চুরি? হাঁস মুরগি আর গরু চুরি এক জিনিস না রে, তাও আবার মোরলের বাড়ি। ধরা পড়লে কি হবে বুঝতে পারছিস? আগে থেকে এত ভয় পেয়ে লাভ নেই। আমরা আজ কদিন ধরে হাঁস মুরগি চুরি করে যা সাহস অর্জন করেছি, তাতে করে ঠিক পারবো, দেখিস। কিন্তু ঘটা, আমি আর এ কাজ করতে চাই না। আমার মনে হচ্ছে এ কাজে পাপ জমছে। বাড়িতে আমার মেয়ে আর মাটা অসুস্থ হয়েছে, ডাক্তার দেখিয়েও কাজ হচ্ছে না। হয়তো এই পাপের কারণে এমন হচ্ছে রে। তুই কি পাগল হয়ে গিয়েছিস? চুরির সাথে অসুখের কি সম্পর্ক? আমার শারদাও গতকাল মাথা ঘুরে পড়েছে, তার মানে কি এই পাপের কারণে? তুই বুঝতে চাচ্ছিস না ঘটা, ঘরে শান্তি নেই, ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে রে। ও, ঘরে যখন খাবার ছিল না তখন তোর বাড়ির লোক সবাই সুস্থ ছিল, তাই না? এই সব নীতি কথা বাদ দে। পেটের আগুন তুই কিভাবে নিভাবি বল? ঠিক আছে, তাহলে এবারই শেষবার। আমি তোর সাথে এ কাজের ভেতরে আর নেই। শোন শোন, পাগলামি করিস না। আমরা যে কাজটা করছি তা আমরা ইচ্ছা করে করছি না, পেটের দায়ে করছি রে। পেটে খাবার না থাকলে কেউ দিয়ে যাবে না। আর তাই ওই সব উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে আমি যা বলছি তাই শোন। আজ রাতে তৈরি থাকিস, ওই মোরলের বাড়ি যেতে হবে। আমি এখন গেলাম রে। বটা, দেখ, গরু দুটো এখানে, কেউ নেই। ঘটারে, আমার খুব ভয় করছে রে। এটা হাঁস মুরগি চুরি নয়, গরু বড় জিনিস। যদি ধরা পড়ি? চুপ কর, বেশি কথা না বলে তাড়াতাড়ি দড়ি ধর। এই কে? কে ওখানে? কি রে বটা ঘটা, তোরা এখানে? তোরা আমার গরু চুরি করতে এসেছিস? মোরল বাবু, আমরা ক্ষমা চাই, আমরা পাপ করেছি, আর কখনো চুরি করব না, আমাদের ছেড়ে দিন। হ্যাঁ বাবু, আমাদের ক্ষমা করে দিন। দারিদ্রতা আমাদের ভুল পথে নিয়ে গেছে, আমাদের ছেড়ে দিন। তোদের মতো অভাবী মানুষকেও পাপ থেকে বাঁচতে হয়, কারণ অন্যায় কখনো সঠিক পথ নয়। কাল সকালে তোদের বিচার হবে। শোনো সবাই, বটা ঘটা আমার বাড়িতে গরু চুরি করতে এসেছিল। তারা ধরা পড়েছে, কিন্তু তারা স্বীকার করেছে যে তারা ইচ্ছাকৃতভাবে চুরি করতে আসেনি। অভাবেই তাদের চুরি করতে বাধ্য করেছে। কিন্তু অন্যায় কখনো অভাব দেখে না। জীবনে যত বড় কঠিন সময় আসুক না কেন, সেটা ধৈর্য ধরে মোকাবেলা করতে হয়। কোনো পাপের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করা ন্যায়সঙ্গত নয়। বটা ঘটা, এরা তো চুরি করা মানুষ না, এরা পরিশ্রম করে খায়। নিশ্চয় কোনো সমস্যায় পড়ছে দেখে এমন কাজ করছে। সমস্যায় তো গ্রামের অনেকেই আছে। এইবার ফসলের অবস্থা ভালো না, ঘরে খাবার নাই, তাই বললে কি মানুষ চুরি করব নাকি? আমার স্বামীকে ক্ষমা করে দিন বাবু, ও নিরুপায় হয়ে এমন কাজ করেছে। আমার ঘরে এতগুলো মানুষ, দিনের পর দিন না খেয়েছিলাম, তাই ও চুরি করতে বাধ্য হয়েছে। এমন আর কখনো করবে না।
এবারের মতো মাফ করে দিন বাবু। হ্যাঁ বাবু, আমার স্বামীকে তো আপনি চেনেননি। সে চুরি করার মানুষ না, শুধুমাত্র পেটের দায়ে সে এই পথে গেছে। আর কখনো এমন ভুল হবে না। এবারের মতো করে ক্ষমা করে দিন। হ্যাঁ ঠিক আছে, আমি ওদেরকে এবারের মতো ক্ষমা করে দিচ্ছি, কিন্তু যদি আবার এর পুনরাবৃত্তি ঘটে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আর সবাই মনে রাখবে, বিপদে পড়ে কোনো পাপ করা ঠিক না, বরং ধৈর্য ধরে বিপদ থেকে বের হবার পথ বের করতে হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবু। আমরা আর কখনো অন্যায় পথে যাব না, আর কখনো যাব না। হ্যাঁ বাবু, আপনার অনেক কৃপা বাবু, অনেক কৃপা। তুমি কিনা শেষ পর্যন্ত চুরি করেছো? আমাকে কিছুই জানাওনি। আমরা এতদিন চুরির টাকা খেয়েছি। তোমাকে কি করে জানাতাম আমি চুরি করে খাবার নিয়ে এসেছি? এই কথা তোমাকে কি করে বলতাম? তাই বলি তুমি চুরির টাকা দিয়ে আমাদের পেট ভরাবে? সি 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 সি, আমার ভাবতেও অবাক লাগছে যে তুমি তুমি চুরি করতে পারো। গ্রামে সবার সামনে এরপরে মুখ কি করে দেখাবো? চুপ করো রমা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি অনেক বলেছ, এবার আমাকে বলতে দাও। দিনের পর দিন তুমি আমার ওপরে যেভাবে চিল্লাচিল্লি করেছ, আমার সেখানে কি করার ছিল? আমি তো কাজ খুঁজেছি, না পেলে আমার কি দোষ? তারপরে যখন টাকা নিয়ে আসলাম চুরি করে, কই আমার কাছে তো বসে কখনো ভালোভাবে জিজ্ঞেস করনি টাকাটা কোথায় পেলাম, কি করে পেলাম, কি কাজ করেছি? পরিবারে শুধু পুরুষ মানুষের না, মেয়ে মানুষেরও একটা দায়িত্ব থাকে। স্বামী কোথায় কি করছে সেগুলো মেয়ে মানুষের খোঁজ রাখতে হয়। তুমি ঠিকই বলেছ। আমি স্ত্রী হই তোমাকে বুঝতে চেষ্টা করিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমন হবে না। এরপর থেকে আমরা দুজন মিলে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করব। বাবা বটা, আমরা ক্ষুধায় কষ্ট করতে পারবো, কিন্তু তোকে হারাতে পারবো না। তুই আমাদের কষ্ট করে যা কামাই করে এনে দিবি, আমরা তাই খাবো। আর না আনতে পারলে না খেয়েই থাকবো, কিন্তু অসৎ পথে উপার্জন করা খাবার আমরা খাবো না। তুই আর কখনো এই পথে যাস না রে বাবা। হ্যাঁ বাবা, খারাপ পথে উপার্জিত টাকার খাবার খেয়ে মনে তৃপ্তি আসে না। তুমি আগে যেভাবে কষ্ট করে শুধু ভাত আর শুটকির ভর্তা খেতাম, সেটাই অনেক তৃপ্তি ছিল। ঘটা, সংসার চালাতে গেলে অনেক কষ্ট করতে হয়, অনেক দায়বদ্ধতা থাকে, কিন্তু তা সৎ পথে, অসৎ পথে নয়। ঠিক বলেছ সারদা। আর কেউ যদি অভাবের চাপে থাকে, তারা যেন এই ভুল পথ বেছে না নেয়। পাপ কখনো স্বস্তি দেয় না। বটা, ঘটা, সামনে আসো। আমি জানি তোমাদের পরিবারে অনেক অভাব, কিন্তু পাপের অর্থ সংসারে শান্তি আনে না। তোমাদের এই অপরাধ গ্রামবাসীর চোখে প্রকাশ পেল। গ্রামে এখন আকাল চলছে। তোমাদের মতন এমন অভাবে আরো অনেক পরিবার আছে। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি একটা ব্যবস্থা করব। কি ব্যবস্থা বাবু? আপনি একটা ব্যবস্থা করলে তো আমরা বাইসা যাবো বাবু। হ্যাঁ, আমি ভেবেছি যেহেতু মাঠে এখন ফসল তেমন ভালো হচ্ছে না, তাই তোমরা যারা সংসারে অনেক মানুষ নিয়ে না খেয়ে দিন পার করছো, তাদের আমি একটা করে গরু কিনে দেব। তোমরা দুধ বিক্রি করে সংসার চালাবে, আর আস্তে আস্তে গরুর খামার তৈরি করবে। সত্যি বলছেন বাবু? আপনি আমাদের এত বড় উপকার করবেন? হ্যাঁ করব, তাই বলে ফ্রিতে দেব না। এই গরুর দাম তোমরা পরে আমাকে আস্তে আস্তে শোধ করে দেবে। আর সবাই একটা কথা মনে রাখবে, কেমন? সংসার চালানো কঠিন, কিন্তু সততা আর পরিশ্রমী শান্তি আনে।
বাবা, এবার আমাদের সত্যিকারের শান্তি আসবে। ঠিক বলেছিস মা, অভাবে থাকলেও সৎ পথে থাকলেই সংসারে শান্তি থাকে রে। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু। এত শান্ত জায়গা, এত গাছপালা, শহরের ধুলোর শব্দ কোথাও নেই। মনে হচ্ছে মাথাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে বাবাজি, হঠাৎ থেমে গেলেন কেন? না মানে, এসব এত কাছ থেকে কখনো দেখিনি। শহরের ছেলে আমি, তাই দেখছি আর কি। তাই কও, তাইলে তো একেবারে ঠিক সময়ে আইসো গো। এই শীতে খেজুর গাছে আমাগর রত্ন, আমাগর রত্ন গো। আপনারা কত সকালে কাজ শুরু করেন? ভোর 4টায়, তখন রস মিষ্টি হয়। রস নষ্ট হইলে গুড় নষ্ট, গুড় নষ্ট হইলে বউয়ের আবার মুখ নষ্ট। আপনারা ক্লান্ত হন না? ওই কিন্তু এই গাছগুলা নামাগর সংসারের হাল। যত্ন করলে ভালো রস পাওয়া যায়। শহরে কি এমন রস আর পাওয়া যায় বাবা? না, শহর মানেই ধুলো বালি আর যা ইচ্ছে তাই। দেখো, এই রসটা আজ দারুণ হইব। কুয়াশা যত বেশি, রস তত মিষ্টি। তাহলে আজ গুড়ও ভালো হবে। ভালাই হইব। তা তুমি কোথায় যাইতাছো বাবা? আমি মামা বাড়ি যাচ্ছি। আমি যাই তাহলে, পরে দেখা হবে। হ্যাঁ, কে ওখানে? কে আপনি? কোনো সমস্যা? আমার নাম হিমেল। আমি মামা বাড়ি যাচ্ছি। আপনি কিছু বলবেন? এই দাঁড়ান, দাঁড়ান। যা, কোথায় চলে গেল? মানুষ ছিল নাকি আমি ভুল দেখলাম? গ্রামে এসে প্রথম দিন এরকম রহস্য। বাহ! চলো হিমেল, ভয় পেলে চলবে না। তুমি তো শহরের ছেলে, তাই না? মা, ভাইয়া আসতে এত দেরি কেন করছে? তুমি তো বলেছিলে বিকেলের মধ্যে চলে আসবে। আরে রিঙ্কি, শহর থেকে এতটা রাস্তা, আসতে তো সময় লাগবেই। তবু আমি সেই সকাল থেকে তাকে নিয়ে গান বানিয়েছি। ভাইয়া আসবে আজ, রিঙ্কির সাথে খেলবে আজ। এত সুন্দর গান, সে তো শুনতে পাচ্ছে না। আরে মামি, কেমন আছো? আরে রিঙ্কি, তুই কেমন আছিস? ভাইয়া, ভাইয়া এসেছি, ভাইয়া এসেছি। আরে বাবা হিমেল, বড়ই তো হয়েছিস। এই, কই ছিলি এতক্ষণ? আমি তো দুপুর থেকে রাস্তার দিকে তাকিয়ে আছি। ও, আমাদের রানী রিঙ্কি এতক্ষণ অপেক্ষা করছে। হুম, তুমি এলে আর অমনি হাওয়া পর্যন্ত গরম লাগছে। হাওয়া হাঁটবে আবার? দুষ্টুমি করিস না। দুষ্টুমি না, সত্যি বলছি। প্রথমে ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল, আর তারপর হঠাৎ গরম। তুমি কি খুব তাড়াতাড়ি হাঁটছিলে? হ্যাঁ, আমি কি তোমার মতো নাকি যে আস্তে হাঁটবো? জানি তো আমি। চলো চলো, তোমার জন্যে মুরগি আর রুই মাছ রান্না হচ্ছে। মামি, তোমার রান্নার গন্ধই তো আলাদা। ভাইয়া, তুমি আমাকে এবার শহরের গল্প শোনাবে আর সিনেমা দেখাবে। সবই দেখাবো। এই যে শহরের বাঘ এসে গেছে নাকি? কিরে হিমেল, রাস্তা চিনতে সমস্যা হলো নাকি? এত দেরি করলি যে?
না 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 না, তেমন কিছুই না, একটু অদ্ভুত লাগছিল রাস্তা। গ্রামের রাস্তা অদ্ভুত হয়, তোর শহরের মতো এত সোজা না রে। হুম। তুমি কিছু দেখেছো তাই না? না রে, চল গল্প করি। ভাইয়া, কিন্তু সাবধানে খেও, বেশি ঝাল। আমি মাকে কম দিতে বলেছিলাম, কিন্তু তাও বেশি ঝাল হয়ে গেছে। আরে বাহ, তুই তো ঠিক শহরের মতো কথা বলতে শিখে গেছিস রে। কবে কবে বড় হয়ে গেলি? হুম। আমি তো বড়ই, 10 বছর হয়েছি। হ্যাঁ রে হ্যাঁ, বড়ই তো। সারাদিন শুধু হিমেল ভাইয়া হিমেল ভাইয়া, সেই যেন পুরো গ্রাম বাতাস বদলায়। মামি, আপনার রান্নার গন্ধেই তো মানুষ বদলায়। কেমন লাগছে রে? শহরের ধুলাবালু ছেড়ে এসেছিস, একটু ফ্রেশ লাগছে না? অনেক, মনে হয় যেন সময় এখানে ধীরে চলে। কি রে, কি দেখলি? একটা কালো ছায়া গাছের পাশে দাঁড়িয়েছিল, চোখের পলকে উধাও। ভাইয়া, তুমি কি বনের দিক দিয়ে এসেছিলে? হ্যাঁ তো, কেন? ও দিকটায় নাকি রাতে কে যেন ঘোরাফেরা করে, মানুষ না, ছায়ার মতো। আমাদের ক্লাসের রহিমও বলে একবার সে রাতে দেখেছে লম্বা কালো কাপড় পরে জঙ্গলের ভেতর কেউ হাঁটছে। এই রিঙ্কি, ওসব কথা খাওয়ার সময় বলিস না তো। শোনো না হিমেল, বাচ্চারা এসব বানায়। গ্রামের ছেলে মেয়েদের গল্প শুনলে ভয় পাবে তুমি। আরে মা, আমি বানাইনি, সত্যি সত্যি দেখেছে সবাই, বনের বুড়ো মানুষটা। চুপ, এসব কথা রাতে বলা ঠিক নয়। ঠিক আছে ঠিক আছে, আমি ভয় পাচ্ছি না। কিন্তু রিঙ্কি, গল্পটা পরে শোনাবি কেমন? রাতে পুকুরে বসে শোনাবি গল্প, ঠিক আছে? সত্যি বলছো? তাহলে আমি আরো ভয়ঙ্কর গল্প বলবো। যাক, শুরু হলো। তোরা দুই ভাই বোন এক হলে আর শান্তি থাকে না। এত ভয় কেন? ছায়াটা কি সত্যি কেউ নাকি? এই গ্রামের নীরবতার মধ্যেও কি এক অদ্ভুত শব্দ থাকে, যেন কেউ তাকিয়ে আছে। ভয় পেলি নাকি? আরে মামা, আপনি? আমি ভাবছিলাম বুঝি সেই কালো ছায়াটা আবার এসেছে। ছায়া? গাছের নিচে আলো অন্ধকার হলে সবই ছায়া লাগে রে। কিন্তু মামা, বিকালে আসার পথে সত্যিই দেখেছিলাম মানুষের মতো, আবার মানুষের মতোও না। হিমেল, তোকে একটা কথা বলি। কি কথা? এই গ্রামের পাশেই ওই ছোট জঙ্গলটা, বছর 10 আগে মানুষ হারাতো ওখান থেকে। লোক হারাতো? কিভাবে? কেউ জানে না। কেউ বলতো বন্য জন্তু, কেউ বলতো ডাকাত, আবার কেউ বলতো কুয়াশার নিচে কেউ যেন ঘুরে বেড়ায়। রিঙ্কিও বলছিল অমন কিছু, আপনি বিশ্বাস করেন? বিশ্বাস অবিশ্বাসের কথা না, আমি নিজে দেখেছি একবার। আপনি দেখেছেন? কি দেখেছিলেন? এক শীতের রাত খেজুরের রসের হাড়ি পাহারা দিচ্ছিলাম। হঠাৎ দেখি দূরে দাঁড়িয়ে একটা লম্বা ছায়া, পুরো কালো কাপড়ে ঢাকা, মানুষের মতো দাঁড়ানো, কিন্তু তার চোখ দুটো ছিল লাল, যেন অন্ধকারে জ্বলছিল। তারপর? চোখের পলকে অদৃশ্য। আমি দৌড়ে গিয়ে দেখি মাটিতে শুধু পায়ের চিহ্ন, খুব অদ্ভুত চিহ্ন, মানুষের মতো, আবার মানুষের মতোও না। মামা, আজকে আসার পথে যে ছায়াটা আমি দেখেছিলাম সেটা কি একই? হিমেল, গ্রামের জঙ্গলকে হালকা করে দেখিস না বাবা। মামা,
যদি এটা মানুষ না হয় তাহলে? চুপ, এমন রাতে এসব কথা বলা ঠিক নয়। চল চল, ঘরে যাই, কাল সকালে কথা বলবো, চল। তুমি এত রাতে আমার সাথে গল্প করতে চেয়ে তো ঘুমিয়ে গেলে। কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেই বুঝতে পারিনি। আজ বলবো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা এখন কোথায় যাচ্ছি? ভাইয়া, আজকে আমরা খেজুরের রস খেতে যাচ্ছি। ঠিক আছে রানী রিঙ্কি, চলো যাই। কাকু, আচ্ছা ভাইয়া, আজ খাওয়ার পর আমরা পিকনিক করলে কেমন হয়? পিকনিক? রিঙ্কি, তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, নদীর ওপরে জঙ্গলের ধারে। আমি দেখেছি সেখানে খুব সুন্দর জায়গা। চলো না, বাবা মাকে তুমি রাজি করাবে ভাইয়া। ঠিক আছে, তবে রান্না ও খাবারের সবকিছুই তো ব্যবস্থা করতে হবে। চলো, আজ দুপুরে আমরা তাঁবু বানাবো আর রান্না করব। হ্যাঁ, তা তো করবই। ভাইয়া, তুমি কি বাবা মাকে রাজি করাবে তো? আরে, আমার রিঙ্কি রানী বলেছে আর আমি করব না, এটা কখনো হয় নাকি? আচ্ছা ভাইয়া, আমাকে একদিন শহরে নিয়ে যাবে? কেন নেব না, অবশ্যই যাবি। তবে শহর তোমাদের গ্রামের মতো এত ভালো না। সব সময় গাড়ির হর্ন, ধুলো, ময়লা এগুলো লেগেই থাকে। তাহলে তো আমাদের গ্রামই ভালো। হিমেল আর রিঙ্কি গল্প করতে করতে হেঁটে চলে। সকালে দু ভাই বোন কোথায় বেরিয়েছিলি শুনি? আমি আর ভাইয়া খেজুরের রস খেতে গিয়েছিলাম। তা তো বেশ ভালোই করেছিস। মামি, আমার একটা আবদার আছে। তাই নাকি? তা শুনি কি আবদার? মামি চলেন, আমরা সবাই মিলে পিকনিক করি। এইটা তো খুব ভালো কথা। ঠিক আছে হিমেল, তা তোমরা কোথায় পিকনিক করবে শুনি? আমি চাই নদীর ওপারের জঙ্গলের ধারে যাই, সেখানে তাঁবু পেতে বসতে পারবো, রান্না করতে পারবো। কিন্তু সাবধান হিমেল, ওদিকে কম যাওয়াই ভালো। কালো ছায়ার মতো মানুষ দেখা গেছে বলে শুনেছি, ওদিকে না যাওয়াই ভালো। না 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 বাবা, আমরা ওখানেই যাব। মামা, ঝুঁকি আছে, কিন্তু আমরা সবাই একসাথে থাকলে কিছুই হবে না, সতর্ক থাকলেই হবে। ইয়ে ভাইয়া, তাহলে আমরা ওখানেই যাচ্ছি। বেশ মজা হবে। ঝোপঝাড়, নদী, পাখি। নদী জঙ্গল সবই ঠিক আছে, কিন্তু খেলাধুলা করতে গিয়ে কেউ পড়ে গেলে তো বিপদ হবে। মামি, কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, তাহলে কিভাবে কি করতে হবে সব ঠিক করো। পথ, তাঁবু, রান্নার জিনিসপত্র সব ঠিকঠাক রাখতে হবে তো। তাহলে আমরা নদীর পাশ দিয়েই পার হব। জঙ্গলের ধারে তাঁবু পেতেছি, রান্না হবে চুলায়, মাছ, মাংস, সবজি। খেলা আর গল্পের সময় তো থাকবেই। আর কিছু কি বাদ পড়ছে নাকি? সব তো ঠিকঠাক মনে হচ্ছে, আর কিছু বাদ থাকছে বলে তো মনে হয় না। ভাইয়া, সত্যি অনেক মজা হবে। আমরা যদি ওই কালো ছায়াটা দেখতে পাই। আসলে আমরা কি ভয় পাই নাকি? এখন চুপ থাকো। মামি, মামি কি বলে শুনি। আমি আর তোমার মামা সব করব, তুমি শুধু এই শটফটানি রিঙ্কি বুড়িকে দেখে রেখো। ঠিক আছে মামি, আমি থাকতে আবার রিঙ্কি রানীর কিছু হতে পারে নাকি? চলো, সব জিনিসপত্র গুছাই। আমি ব্যাগ নিয়ে আসছি ভাইয়া। সব ঠিক আছে। কারো কি আলো নেওয়ার কথা মনে আছে? চিন্তা করো না মামা, আমি সেই ব্যবস্থাও করে ফেলবো। কালো ছায়া, মনে হচ্ছে সে এখনো আমাদের নজর রাখছে। তবে আজ আমরা পিকনিক করব,
রিস্ক নিয়ে হলেও আমরা পিকনিক করব। সবকিছু ঠিক থাকবে তো? রিঙ্কি, একা একা কোথাও যাবি না কিন্তু। কোথাও যেতে হলে আমাকে ডাকবি। ঠিক আছে ভাইয়া, পানিটা দেখতে খুবই দারুণ, তাই না ভাইয়া? নৌকা নিজের মতো দুলছে। আহ, একটু অদ্ভুত না? ভাইয়া, কেউ আছে কি? ধুর ধুর পাগল, কিচ্ছু না। পানি এমনি এমনি দোল খাচ্ছে আর কি। ও হিমেল, আর ভয় পেও না। ও স্থির দাঁড়িয়েছে, কেউ হয়তো শুধু পাহারা দিচ্ছে। কি হলো, তোমরা দুই ভাই বোন কি কথা বলছো চুপি চুপি? একটু শুনি। ওরা তো মনে হচ্ছে ভুলেই গেছে যে আমরাও আছি। হিমেল, কি ভাবছো তুমি? না মামা, আমরা প্রায় চলে এসেছি, দেখো। তাই তো দেখছি, কথা বলতে বলতে এত তাড়াতাড়ি চলে এলাম। আমি খাবারের জায়গাটা ঠিক করি। ভাইয়া, আজকে সত্যি অনেক মজা হবে। ভাইয়া, দড়িটা কেউ ছিঁড়েছে? কি কোথায়? কেউ নেই। ঠিক আছে, হয়তো বাতাসে বা পাথরের কারণে ছিঁড়ে গেছে। চিন্তা নেই রিঙ্কি, কোনো চিন্তা নেই। না ভাইয়া, আমি দেখেছি। এমন মনে হচ্ছে কেন? মনে হচ্ছে কেউ দাঁড়িয়েছিল, আবার হঠাৎ উঠাও। কি হলো তোমাদের? কিছু না মামি। হেবেল, তুই সাবধান। আজকের সন্ধ্যা কুয়াশা একটু বেশি। শব্দ, শরীর সব ঠিকঠাক, কিন্তু চোখ রাখার দরকার আছে। ভাইয়া, আমার কিন্তু সত্যি ভয় লাগছে। আমার রিঙ্কি রানী এখনো ভয় পাচ্ছে, এটা ভাবা যায়? কে ভয় পাচ্ছে শুনি? কালো ছায়া? কালো ছায়া কি আজও আমাদের লক্ষ্য করছে? রিঙ্কি ভয় কেন পাচ্ছে? ভাইয়া শুনছিস? কেউ আছে? না রিঙ্কি, কিছু নেই। তুমি না সাহসী মেয়ে, ভয় কেন পাচ্ছ? ও, ওই জায়গাটা এত কালো দেখাচ্ছে কেন? শুনছো? কে ওখানে? সামনে আসো। আগে তোমাকে দেখেছি, তুমি আমাকে কেন অনুসরণ করছো? তুমি কি মানুষ নাকি অন্য কিছু? কে আছে ওখানে? ছায়া মূর্তিটি ধীরে ধীরে সামনে এগোয়। তার পুরো শরীর ঠেকে আছে এমন এক অন্ধকার, যেটা চারপাশের সব অন্ধকারের থেকেও বেশি ঘন। তুমি কেন আমার কাছে আসছো? আমি কি করেছি তোমার? আজ তোমাকে আমার উত্তর দিতেই হবে। কে তুমি, বলো। ওরা আমার জঙ্গলের পশু মেরে ফেলেছে অনেক, আর আমাকেও। তোমার কি হয়েছে? আর কারা এই জঙ্গলে নিরীহ প্রাণী মারতো? শহর থেকে কিছু লোক অনেক আগে আসতো এখানে পশু শিকার করতে। এই নিরীহ প্রাণীকে কেউ কিভাবে মারতে পারে? কত নিষ্ঠুর ওরা! এখানে কেউ আসতে পারে না, আমি কাউকে এখানে আসতে দেই না, কিন্তু আজ তোরা এখানে এসেছিস। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা এখানে কোনো প্রাণীর ক্ষতি করব না। আমাদেরকে বিশ্বাস করতে পারেন। তুই যে সত্যি কথা বলছিস, তার কি প্রমাণ আছে? কোনো প্রাণীকে মারা এটা আমরা একদম পছন্দ করি না, তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আর যদি বিশ্বাস না হয়, তাহলে তুমি দূর থেকে দেখবে, কেমন? ঠিক আছে, আমি তোদের বিশ্বাস করলাম। তবে আমার বন্য প্রাণীর কোনো ক্ষতি হলে আমি কিন্তু তোদের কাউকে ছাড়ব না, এটা আমি বলে দিলাম।
ঠিক আছে, আমি মেনে নিলাম তোমার কথা। তবে আমার একটাই অনুরোধ, তুমি আমার পরিবারকে ভয় দেখাবে না, আমার সামনে আর আসবে না। ঠিক আছে, আসবো না। হিমেল, কি করছো ওখানে? দ্রুত এখানে আসো, কখন থেকে তোমাকে খুঁজছি। কই গেল? কি হয়েছে? তুমি এখানে কি করছো? রিঙ্কি কখন থেকে তোমাকে খুঁজছে? এমনি এখানে ঘুরে দেখছিলাম আর কি। চলুন তাহলে যাই। তারপর তারা দুজন পিকনিকের জায়গায় ফিরে আসে। রান্না প্রায় শেষের দিকে, আর রিঙ্কি হিমেলের অপেক্ষা করছে। দুই ভাই বোনের মান অভিমানের পালা। এবার সবাই খেতে বসতে হবে, রান্না হয়ে গেছে। এবার জমিয়ে খেতে হবে। আহ, কতদিন পর এমন করে নিঃশ্বাস নিতে পারছি, খাওয়া দাওয়া হচ্ছে। সত্যি মামা, শহরে তো এমন কিছু পাওয়া যায় না। সত্যি অনেক ভালো লাগছে। এটা কিন্তু আমার রিঙ্কি রানীর জন্যই সম্ভব হয়েছে বলতে হয়। কি রিঙ্কি রানী, তাই না? তুমি না আসলে বাবা তো এখানে কখনোই আসতো না, এই ভয়ের জন্যই। আর কোনো ভয় নেই, তবে একটা কথা সবাই মনে রেখো। কি কথা হিমেল? বনের কোনো নিরীহ প্রাণীকে কখনো শিকার করতে আসবে না, তাদেরকে কখনো কোনো ক্ষতি করবে না। এটা তোমরা আমাকে কথা দাও, কথা দাও আমাকে। বনের এই নিরীহ প্রাণীকে আমরা কখনোই কোনো ক্ষতি করব না। আর আমি প্রতিজ্ঞা করছি, এমন কাজ কেউ করতে আসলে আমরা তাকে বাধা দেব, বোঝাবো তাকে। কি বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু।